This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মুর্শিদাবাদের শামশেরগঞ্জের ঘটনার দিকে তো নজর রাখতে হবে। সেই হরগোবিন্দ দাস এবং চন্দন দাস খুনিয়ে নৃশংসভাবে যে খুন করা হয়েছে তাদেরকে। আমার পেছনের যে মাঠ, সেই মাঠে পড়েছিল দুটো ছিন্ন ভিন্ন দেহ, আর তারপর থেকে মুর্শিদাবাদের রাজনীতির অঙ্ক অন্যদিকে বইছে। কিন্তু তার থেকেও বড় প্রশ্ন, এই ভোট আসছে কিন্তু বিচার কি হলো? যবে থেকে এই ঘটনা ঘটেছে তারপর থেকেই বিএসএফ ক্যাম্প রয়েছে এই বাড়ির বাইরে। কথা বলছি হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের কথা। শামশেরগঞ্জে এসেছি হটস্পট কভার করতে, আর এই বাড়ি নিঃসন্দেহে সেই হটস্পটের এপিসেন্টার। শহরের শপিং মলে দেদার লুটপাট চলে, ভয়ে কুঁকড়ে রয়েছেন মহিলা শিশুরা। শামশেরগঞ্জে জাতীয় সড়কের ডাক বাংলো মোড়ে ট্রাফিক কন্ট্রোল রুমে ভাঙচুর, আগুন, আক্রান্ত পুলিশে। তাহলে সাধারণ মানুষকে রক্ষা করবে কে? সেদিনের ঘটনার যদি পুনর্নির্মাণ করতে হয় তাহলে এই অঞ্চলগুলো খুব গুরুত্বপূর্ণ। আবার ডান দিকে যে রাস্তা সূর্যেন্দু দেখাচ্ছে, একদল দুষ্কৃতী আসে, অন্য দল দুষ্কৃতী আসে এই মাঠ বরাবর, এবং উল্টো দিক থেকেও প্রচুর মানুষ, প্রচুর দুষ্কৃতী তারা এসে পৌঁছয়, এবং তারপর তারা পাথর বৃষ্টি করে, এবং শেষ পর্যন্ত এই জায়গায় পড়েছিল বিচ্ছিন্ন বিচ্ছিন্ন করে কাটা দেহ চন্দন দাস এবং হরগোবিন্দ দাসের। একটা দেহ এখানে ছিল আর একটা দেহ ছিল এখানে। এই জায়গাগুলো সেই স্মৃতি বহন করছে, যেখানে ছিন্ন বিচ্ছিন্ন করে কাটা হয়েছিল দেহগুলোকে। মায়ের কথায় খাসি কাটা করা হয়েছিল। এই যে দোয়ার থেকে টেনে নিয়ে গেল, যে ওখানে আমার স্বামীকে কেটে ফেললো, ওই যে একটা ছোট্টের গাছ শুকিয়ে আছে ওখানে। আর এই আমরা গাছের তলে আমার স্বামীকে না ছেলেকে কেটেছে, খাসি কাটা করে কেটেছে। আর আমার স্বামীর তো এখান থেকে ফাঁসিয়েই দিয়েছিল, কিছু ছিল না, মুখে থেতলা থেতলা মেরেছে। বাড়িতে দরজা ভেঙে দিয়েছে, তখন তো লাকসুরা, পাথরের বাড়ি বেলে লাকসুরা ফেটে গেল। আমার লাথি বসাইলে গামছাটা কোমরে ছিল দিয়া, যে দাদু বসো ওখানে। তারপর আর একটা পাথর মেলে আমাকে যেখানে লাগলো, আমরা তো মনো না, কেটে ফেললে বলে আমার স্বামী ছেলে গেল। মেলায় লোক, অনেক লোক। এভাবেই কিন্তু সেই 1 বছর আগের স্মৃতি, সেই 1 বছর আগের দগদগে ক্ষত, রক্ত, তা কিন্তু এই ভোটের আগেও সমান প্রাসঙ্গিক। বেদুরাতে আগুন ধরিয়ে দিল আমাদের বাড়িতে। এটাই তখন এইলা দরজা ভাঙেনি, এই যে রান্নাঘরটা ভেঙেছিল পাথর দিয়ে ছিঁড়া ছিঁড়া। হ্যাঁ, বাহির থেকে পাথর। ওটা আর এই ভাসুরবাটাটা দোকান করেছে এই যে মুদিখানার চপের, ওই হাঁড়ি কড়াই গেলা, যে কলতলা খানটা ফাঁকা ছিল, ওখান দিয়ে পাকমিরা সব ফেলে দিল। হাঁড়ি কড়াই আমাদের ওখান করে পাকমিরা ফেলে দিল। এই ঘরের চারদিকটা সেই ধ্বংসস্তূপের চিহ্ন বহন করছে। জ্বলেছে, আগুন জ্বলেছে শামশেরগঞ্জে, জাফরাবাদে। পুরে ছাড় খাড় হয়ে গেছে সহায় সম্বল। যখন বাইরে ওরাই করে, বাড়িতে আছি, ঢিল ছুটছে, এই করছে, কিন্তু ভয়ে বাইরে তো পালাতে পারছি না। দিয়ে যখন দরজা ভাঙতে শুরু করলো, তখন তো ঘরে ঢুকে গেছিলাম। তারপরও ওরা বাড়ির দিকে ঢুকে গেল, তখন পালিয়েছি। ছাত্রকে পাশের বাড়ি পালিয়ে যাই, দিয়ে ছেলে মেয়েকে কোলে নিয়েই পালিয়েছি, দিয়ে ওই বাড়িতে লুকিয়েছিলাম। আসার পরে দেখছি যে সব কিছু পুড়িয়ে দিয়ে সব লুট করে নিয়ে চলে গেছে। এখনো ভয় লাগছে, এখনো ভয় যে কখন আসবে। ক্যাম্প না হলে আমরা থাকতে পারবো না। তো ক্যাম্প বিএসএফ আছে বলে আছি, বিএসএফ না চলে, যদি চলে যায় তাহলে আমরাকেও চলে যেতে হবে, কারণ আমাদের এখানে থাকার উপায় নাই। শান্তিতে তো থাকতে পারছি না। স্কুল যাচ্ছে, মনে তো সবসময় ভয় যে কি হবে। মুসলিম পাড়া দিয়ে যেতে হয়, ভয়ে ভয়ে থাকতে হচ্ছে। স্কুল পাঠিয়ে শান্তি নাই, যে কখন আসবে, কি হবে।
আমাদের জিনিস পুড়িয়ে দিয়েছে, ই করেছে, কিন্তু ওরা যে জানে মরে গেছে, আমরা যে কালকে মরবো না তার তো কোনো গ্যারেন্টি নাই। ভয় তো আছেই, ভয় তো থাকবেই। যা দেখেছি ওটাকে আর ভুলতে পারছি? মনে হচ্ছে যে আবার হয়তো লাগতে পারে, আবার হয়তো লাগতে পারে। নিরাপদ বোধ করছেন? সাবধানে ভোট দিতে পারবেন? সাবধানে ভোট দিতে পারবো কিনা ওটা তো ভরসা করতে পারছি না। এখন কি হবে না হবে মনে তো সব সময় আতঙ্ক নিয়ে থাকছি, খুব কষ্টে। মানে 1 বছর থেকে ঘুম হয় না, সব সময় আতঙ্ক। ঘুমিয়ে থাকছি, তাও রাত্রে মনে হচ্ছে এই চলে আসবে হামলা করতে। একটা বমের আওয়াজ পাচ্ছি কিনা আতঙ্কে সব ছেলে পেলে নিয়ে বসে থাকছি। বাচ্চার মুখ চেপে ধরে খাটের তলে, আর মা হাত পাকে চেপে ধরে ই করছে, আর কাঁদছে তো মুখে চেপে ধরে আছে। ঘরে যা জিনিসপত্র ছিল সব নিয়ে চলে গেল। গয়নাগাটি ছিল, তিন ভরি সোনা ছিল, আর 60,000 টাকা ছিল। আমি টাকাটি খুব চেষ্টা করেছিলাম বাঁচাবার লেগে। আমার কানসোপাই পিস্তল ধরে আছে, দিয়ে বলছে টাকা নেই তো তুই ঘর ঢালাই করছিস কেমন করে। দিয়া ভয়ে দিয়ে দিয়েছি টাকাটি। মানে ঘরে ঢুকে গেছিলো কিনা, তাই বিছানাটা যেমন ই করেছে তেমনই টাকাটি বেরিয়ে গেছে। ধরেন কি 3-4 মাস ভর তো ঘুম আসছিল না, ঘুমের ওষুধ খেয়েও ঘুম আসছিল না। এরকম আতঙ্ক এখনও বিএসএফ ট্রেনাল আছে, এখনও আতঙ্ক, ওই আতঙ্কটাই আবার ঘুরছে। ওই বাড়িতে মনে করেন লুকিয়েছে, টিনের বাড়ি বললে তো মনে করেন এমনি করে ধরা আছে। একবার এমনি নতুন একবারে চকচক করছে ওই বাড়িতে। আমি মনে করি ওদের গ্যাসের উপরে দুধ আছে, দুধের উপর বারবার ভাগে দিচ্ছে। আর আমি মনে করি এমনি রস্যটা গেছে আমাদের দিকে তাকাচ্ছে। আমি মনে করছি আমাকে শেষ করে ঠাকুরকে ডাকছিলেন। ওই দরজার ভিতরে ছিলাম ঘরে, আর এই গেলে তো সব বাইর করে নিলাম। ঘরের ভিতরে দরজা ঢাকিয়ে ফেলাম, মাথায় সাকল ধরে ঘরে ঢুকবে না, আমি ঢুকতে দিব না। মেয়েরা বুঝলি তোকে শেষ করে দেবো, আমি ঘরে ঢুকবো না, আমি দিব না। আমার বাড়িতে কেউ নাই, কেউ ছিল না। হরগোবিন্দ দাস চন্দন দাসকে বাড়ি থেকে নৃশংসভাবে টেনে হত্যা করেছিল। এতে এলাকার মানুষ আতঙ্কিত হয়ে গেছিল এবং এখান থেকে তারা বাঁচার তাগিদে মালদা চলে গেছিল নদী পার হয়ে। সেখানে আমরা তাদের সমস্ত সুব্যবস্থা আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা করেছিলাম। তাদেরকে ফিরে এসছে। আজকে সেই আতঙ্কটা তাদের আছে। তাদের একটি কথা যে আমাদেরকে বাঁচতে গেলে ভারতীয় জনতা পার্টিকে আমাদেরকে নির্বাচিত করতে হবে। দেখুন, এটা একটা খুব দুঃখজনক ঘটনা ঘটেছিল, কিন্তু ওই ঘটনাটাকে জিইয়ে রেখেছে একমাত্র বিজেপি। আর এই ঘটনাটাও চক্রান্ত করে ঘটানো হয়েছিল। সে এখানকার শামশেরগঞ্জের লোক সেটা জানতে পেরেছে, কিন্তু এটা জিইয়ে রাখা, এটা ছাড়া ওদের কাছে কোনো ইস্যু নেই। আমরা ভয় লাগে, আমরা বিএসএফ ক্যাম্প চাই। আমরা বিএসএফ ক্যাম্প চাইছি। ক্যাম্প না হলে আমাদের কোনো ভরসা নাই। ক্যাম্প আমাদের খুবই দরকার, ক্যাম্প না হলে আমরা কেউ থাকতে পারবো না। শমশেরগঞ্জে ভাঙন দুরকম। এক ভাঙনে সমাজ ভাঙছে, অন্য ভাঙন সংসার ভাঙছে। এই ভাঙন গঙ্গার। প্রত্যেক বছর গঙ্গা কেড়ে দিচ্ছে বহু পরিবারের সহায় সম্বল, অস্তিত্ব, ভিটেমাটি। গঙ্গা বক্ষ, এবং সেই গঙ্গা বক্ষে যার উপর বসে আছি এটা একটা বাড়ি ছিল। গঙ্গা ভাঙনের জেরে এখানে অনেকেই ভিটে বাড়ি হারিয়েছেন। তার কারণ শমশেরগঞ্জের অন্যতম বড় ইস্যু হচ্ছে এই গঙ্গা ভাঙন। প্রায় 60-70টি পরিবার তারা বাড়ি হারিয়ে নিকটবর্তী স্কুলে এখন আশ্রয় নিয়েছে।
গঙ্গা বোঝে না কে হিন্দু কে মুসলমান। তার জন্য সমগ্র শামশেরগঞ্জের ইস্যু হচ্ছে এই গঙ্গা ভাঙন। যা যাচ্ছে সে বুঝতে পারছে, বাকি লোকের যা যাচ্ছে সে বুঝতে পারছে। গঙ্গা ভাঙনে তলিয়ে গেছে সব। ভিটে বাড়ি হারিয়ে এখন ভরসা স্কুল বাড়ি। এই স্কুল বাড়ির মধ্যে এক একটা ঘরের মধ্যে 3-4টে পরিবার একসঙ্গে আছেন। শামশেরগঞ্জের গঙ্গা ভাঙনের সবচেয়ে বড় করুণ দৃষ্টান্ত এখানে। একটা বাড়ি, একটা ঘর, তাকে আবার ভাগ করা হয়েছে বাঁশ আর এডভেস্টার দিয়ে, এবং তার মধ্যে একটা ঘরে রান্না খাওয়া দাওয়া কোনো ক্রমে ঘর বাড়ি চলছে। এভাবেই বাঁচছেন এরা। গঙ্গা ভাঙনের জেরে তারা ঘর হারিয়েছেন, বাড়ি হারিয়েছেন, সহায় সম্বলহীন হয়ে 4 বছর ধরে এভাবেই রাত দিন কাটছে তাদের স্কুল বাড়িতে। শুধু একটা বাড়ি নয়, এরকম একাধিক পরিবার যারা বাড়ি হারিয়েছেন, ঘর হারিয়েছেন, সহায় সম্বল হারিয়েছেন, তারা এভাবে বাঁচছেন। দেখলেও অবাক লাগে, ভাবতেও কষ্ট হয়। একটা মাত্র স্কুল বাড়ি, সেখানে এতগুলো ভাগ, যে যেখানে পারছেন ঘুমিয়ে আছেন, থাকছেন। এক জায়গায় রান্না হচ্ছে, সেখানেই ঘুম। এভাবেই কষ্টে সৃষ্টে দিন কেটে যাচ্ছে গঙ্গা ভাঙনে তলিয়ে যাওয়া শামশেরগঞ্জবাসীর। গঙ্গাতে আমাদের বাড়ি ঘর তলিয়ে গেছে, 4 বছর থেকে আছি আমরা। একটা ঘরে 3জন 4জন করে এইভাবে ফ্যামিলি আছে। মোটামুটি 80 থেকে 85 ঘর ফ্যামিলি আছে আমাদের। নিজের জানটা খালি বাঁচাচ্ছি। বাড়ি ঘর যা বানিয়েছিলেন কিচ্ছু নেই, লাইন ফাইন সব চলে গেছে। এক ছেলের শ্বশুর বাড়িতে, আর এক ছেলের শ্বশুর বাড়িতে। স্কুল বাড়িতে থাকতে হচ্ছে। হ্যাঁ, কি করবে গরিব মানুষ, কোথায় ভাব। যখন শামশেরগঞ্জে এসে পৌঁছেছিলাম তখন ওর সূর্য ওঠেনি, এখন সূর্য অস্ত যাচ্ছে। সারাদিন ঘুরলাম শামশেরগঞ্জ। শামশেরগঞ্জের সেই নৃশংস খুনের ঘটনা থেকে গঙ্গা ভাঙন সবই দেখলাম। গঙ্গা দিয়ে অনেক জল চলে গেল, কিন্তু তারপর শামশেরগঞ্জের সমস্যাগুলো জ্বলন্ত সমস্যা হয়ে থেকে গেল। শামশেরগঞ্জে 90,000-এর বেশি ভোটার এসআইআরে বাদ দিয়েছেন। তার সঙ্গে সঙ্গে গঙ্গা ভাঙন শামশেরগঞ্জে মাথা চাড়া দিয়ে উঠেছে। এখানেই রাজনীতির অঙ্ক দেখছে বিজেপি, তৃণমূল, কংগ্রেস। এসআইয়ের মধ্যে অবৈধ ভোট যারা ছিল, অনুপ্রবেশকারী যারা ছিল, তাদের অনেকটা 91,000 ভোট তাদের এখানে কাটা গেছে। এখন সংখ্যালঘু এবং হিন্দু সম্প্রদায়ের ভোটের ডিফারেন্স খুব একটা বেশি নয়। এখানে হিন্দুরা যদি সংগঠিতভাবে একত্রিত যায় ভোটে প্রদান করে, আর মুসলিম ভোটটা যত 8টা প্রার্থী আছে মুসলিম, সেই ভোটটা ডিভিশন হয়ে গেলে এখানে ভারতীয় জনতা পার্টি 2-1,000 ভোটের ব্যবধানে এখানে জয়লাভ করতে পারবে। এই পথ ছাড়া কোনো পথ নেই, কোনো ডেভেলপমেন্ট, কোনো উন্নয়ন, কোনো মানুষের পাশে থাকা, মানুষকে মানে এইটা কাজ নেই। ওটা শুধু কাজ হচ্ছে বিভাজিত করা, বিভাজন করে এবং বিভাজিত করে রাজনীতিটা করা হচ্ছে ওদের উদ্দেশ্য। আজকে সারাদিন থেকে যা বুঝলাম, যারা মূলত এখানে সংখ্যালঘু সম্প্রদায়, তারা তাদের মনস্থির করতে অসুবিধা হচ্ছে তারা কাকে ভোট দেবেন, তৃণমূলকে নাকি কংগ্রেসকে। অন্যদিকে বিজেপি শুধুমাত্র হিন্দু ভোটেই ভরসা করে বৈতরণী পার করতে চাইছে। শামশেরগঞ্জে শেষ হাসি কে হাসবে জানা যাবে 4 মে। ক্যামেরা সূর্যেন্দুর সঙ্গে সুমন, TV9 বাংলা, শামশেরগঞ্জ।